10টার সময় তের একটা অফিসে ইন্টারভিউ রয়েছে। তার জন্য সে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ শেষ করার চেষ্টা করছে। এবারে তের একটু পরিচয়টা জেনে আসি। তে একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। সে খুব ছোটবেলাতেই তার বাবাকে হারিয়েছে। তে তার মা ও ছোট বোনের সাথে থাকে। তার মায়ের খুব কঠিন অসুখ, যার কারণে ছোটবেলা থেকেই পুরো পরিবারের দায়িত্ব এবং নিজের ও বোনের পড়াশোনার দায়িত্ব তের কাঁধে এসে পড়ে। তে এই বছরই এইচএস পাস করেছে। এতদিন সে টিউশন পড়িয়ে এবং টুকিটাকি নানা ধরনের কাজ করেই সংসার চালিয়েছে। তে মা, আর কত কাজ করবি? এবার তো কিছু খেয়ে নে। না মা, এখন সময় নেই। জিমিনকে আগে স্কুলে দিয়ে আসি, তারপর আমি খাবো। এভাবে চললে তো তুই অসুস্থ হয়ে পড়বি মা। মা, তুমি এত চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। আমি তোর কষ্ট আর দেখতে পাচ্ছি না। তোর বাবা যদি আমাদের এমন ভাবে ছেড়ে না যেত, তাহলে আমাদের এই অবস্থা হতো না। তে তার মাকে জড়িয়ে ধরে এবং তাকে শান্ত করানোর চেষ্টা করে। তে তার বোন জিমিনকে স্কুলে দিয়ে এসে কিছু খেয়ে মাকে প্রণাম করে চাকরির ইন্টারভিউ এর জন্য বেরিয়ে পড়ে। বাস স্টপে দাঁড়িয়ে তে মনে মনে ভাবে, আমার এই চাকরিটা কোনো মতে পেতেই হবে। এই চাকরিটা পেলে মাকে ভালো ডাক্তার দেখানো যাবে। এইসব ভাবতে ভাবতে বাস চলে আসে এবং তে বাসে চেপে অফিসের সামনে নামে। অফিসে ঢুকে তে দেখে ইন্টারভিউ দেওয়ার জন্য সবাই প্রায় চলে এসেছে। তে যখন সবাইয়ের সামনে দিয়ে একটা সিটে গিয়ে বসে, তখন কিছু মেয়ে ওকে দেখে নানা কথা বলে। কোথাকার আনকালচার মেয়ে চলে এসেছে এখানে, কোনো যোগ্যতা আছে নাকি? হ্যাঁ, পোশাক দেখেছো কেমন পড়েছে, পুরনো গেও ভূত কোথাকার। হ্যাঁ গো, ঠিকই বলেছো। এইসব মেয়েরা কোথা থেকে যে এত বড় অফিসে ইন্টারভিউ দিতে চলে আসে জানি না। তে তাদের সব কথাই শুনছিল এবং তার খুব কষ্টও হচ্ছিল, কিন্তু তার কিছু করারও নেই। যেখানে সংসার চালাতে তার হিমশিম খেতে হয়, সেখানে পোশাক তো দূরের কথা। এতক্ষণ যা কিছু হচ্ছিল, রুম থেকে এই কোম্পানির সিইও জিওন জাংকুক সবকিছুই দেখছিল। আর আজ এই জিওন জাংকুকের পিএ নির্বাচনের জন্য এই ইন্টারভিউ চলছে। এইভাবে একে একে সবাই ইন্টারভিউ দেওয়ার কাজ সম্পন্ন হলো। এর সময় তার সার্টিফিকেট দেখে সবাই তো বেশ ইমপ্রেস হয়েছে এবং এই সমস্ত উত্তরেরই সঠিক উত্তর দিয়েছে। তো মিস্তে বলুন, এই চাকরিটা আমরা আপনাকে দেব কেন? স্যার, এই চাকরির জন্য যদি মনে হয় আমি যোগ্য, শুধুমাত্র তবেই আমাকে দেবেন, অন্যথা না। আপনাদের সমস্ত সিদ্ধান্তে আমার সম্মতি আছে। সবাই রেজাল্টের জন্য অপেক্ষায় বসে আছে, আর তখনই ঘোষণা করা হলো, আপনারা সবাই যে আমাদের অফিসের সিইও জিওন জাংকুকের পিএ পোস্টের জন্য ইন্টারভিউ দিলেন, সেই পদটি পেয়েছেন মিস কিম তেইহং। এটা শোনার পর তে খুব আনন্দিত হয়। এরপর জাংকুক বাইরে বেরিয়ে এসে যারা তেকে উল্টাপাল্টা কথা বলছিল তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা যারা মিস তেকে খুব খারাপ খারাপ কথা বলেছিলেন, যারা তার পোশাক দেখে তাকে জাজ করেছিলেন, তারা আসলে কতটা নিচু মনের মানুষ বুঝুন। আপনারা মানুষের পোশাক দেখে মানুষকে বিচার করেন নাকি মানুষের যোগ্যতা দেখে? এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কার যোগ্যতা কত বেশি। আর আপনারা যারা মিস তেকে অপমান করেছিলেন, তারা সবাই এখন মিস তের কাছ থেকে ক্ষমা চাইবেন। সরি, লিসা, রোজ, আয়ু সবাই তের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। মিস তে, চলুন আপনার কেবিনটা দেখিয়ে দিচ্ছি। ম্যানেজার তেকে জাংকুকের রুমে নিয়ে গেলেন এবং জাংকুকের রুমেই একটা ডেস্ক দেখিয়ে বলল, মিস তে, আজ থেকে এটাই আপনার ডেস্ক, এখানেই আপনি কাজ করবেন। কিন্তু স্যার, এটা তো মনে হয় জাংকুক স্যারের রুম, কারণ রুমের বাইরে স্যারের নাম লেখা দেখলাম। হ্যাঁ, ঠিক বলেছেন, এটা স্যারেরই রুম। আপনি যেহেতু স্যারের পিএ, তাই স্যারের রুমেই আপনাকে বসতে হবে। এইসব কথার মাঝে জাংকুক রুমে প্রবেশ করে এবং জাংকুককে দেখে সুগা জাংকুককে বিদায় জানিয়ে রুমের বাইরে চলে যায়। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। এরপরে তে তার ডেস্কে গিয়ে কাজ শুরু করে এবং জাংকুকের তের দিকে নজর যায়। তখন সে দেখে তে সেই কালকে ড্রেসটাই পরে আছে। কালকে তেকে পিএ পোস্টে সিলেক্ট করার পর জাংকুক সুগাকে ডাকে। সুগা, মিস তের সমস্ত তথ্য আমার আধ ঘন্টার মধ্যে চাই।
সুগা আধ ঘন্টা পর একটা ফাইল নিয়ে জাঙ্কুকের রুমে প্রবেশ করে। তখন জাঙ্কুক ফাইলটা দেখে তের সব ব্যাপার জানতে পারে। জাঙ্কুক হঠাৎ সুগাকে ডাকে। সুগা এলে জাঙ্কুক তাকে কিছু বলে এবং একটা চেক দেয়। সেই চেক নিয়ে সুগা তের কাছে যায় এবং বলে, মিস্তে এই চেকটা নিন। কেন স্যার? এটা আপনার এই মাসের অ্যাডভান্স। তে তখন কিছু বলতে যাবে কিন্তু জাঙ্কুক তাকে ইশারা করে এবং সুগা সেখান থেকে চলে যায়। তখন জাঙ্কুক তের কাছে এসে বলে, চলুন। কোথায় স্যার? জাঙ্কুক কোনো উত্তর না দিয়েই রুম থেকে বেরিয়ে যায়। তে বুঝতে পারে যে জাঙ্কুক তাকে কিছু উত্তর দেবে না, তাই সেও জাঙ্কুকের পেছনে পেছনে চলে যায়। তারপর জাঙ্কুক তেকে নিয়ে গাড়িতে করে একটি শপিং মলের সামনে গিয়ে দাঁড়ায়। তের মাথায় এখন কিছু ঢুকছে না যে এখানে কি হচ্ছে। জাঙ্কুক গাড়ি থেকে নেমে শপিং মলে প্রবেশ করে। মিস্তে যান, নিজের জন্য কিছু শপিং করে আসুন। এই সব কিছু তের মাথার উপর দিয়ে যাচ্ছে। কি হলো জান, দাঁড়িয়ে আছেন কেন? আসলে স্যার, আগে তো কখনো এত বড় শপিং মলে আসিনি, তাই বুঝতে পারছি না। তারপর জাঙ্কুক কিছু ড্রেস কিনে তের হাতে দেয়। যান, এগুলো ট্রায়াল রুমে গিয়ে ট্রাই করে আসুন। তে ড্রেসগুলো নিয়ে ট্রায়াল রুমে চলে যায়। তে ট্রায়াল রুমে গিয়েছে অনেকক্ষণ হলো কিন্তু এখনো বেরোচ্ছে না। তখন জাঙ্কুক বাইরে থেকে জিজ্ঞাসা করে, মিস্তে আপনার কি কোনো সমস্যা হয়েছে? তে লজ্জা লজ্জা ভাব করে বলে, আসলে স্যার, আমার জামার চেনটা কিছুতেই আটকাতে পারছি না। তখন জাঙ্কুক তার চারপাশে দেখে এবং মহিলা স্টাফ খুঁজতে থাকে কিন্তু সে কাউকেই দেখতে পায় না। আসলে মিস্তে, এখানে কোনো মহিলা স্টাফ নেই। আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনার চেনটা আটকে দিই। কথা দিচ্ছি আমি চোখ বন্ধ করে রাখবো। তে কিছুক্ষণ চুপ থেকে ট্রায়াল রুমের দরজাটা খুলে দেয় এবং জাঙ্কুক রুমে প্রবেশ করে। জাঙ্কুক চোখ বন্ধ রেখেই তের চেনটা আটকে দেয় এবং শপিং শেষ করে তারা অফিসে চলে আসে। এভাবেই সময় কাটতে থাকে। জাঙ্কুক তের ডেস্কটা নিজের কেবিনে শিফট করেছিল কারণ তেকে প্রথম দেখেই জাঙ্কুকের খুব মনে ধরেছিল, তাই তেকে সবসময় দেখার জন্যই জাঙ্কুক এই কাজটা করেছিল। তে নিজের জায়গায় বসে কাজ করছিল। তখনই জাঙ্কুক বলে ওঠে, মিস্তে আজ অফিস শেষে আমার সাথে কফি খেতে যাবেন? তে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। অফিস শেষে তারা একটা রেস্টুরেন্টে যায়। মিস্তে বলুন কি খাবেন? আপনার যা ইচ্ছে হয় তাই অর্ডার করুন স্যার। আপনার কি কিছু পছন্দ নেই যে আমার পছন্দের খাবার খাবেন? তাহলে স্যার হট কফি অর্ডার করুন। আর কিছু না? আর হট কফি কেন? আসলে স্যার, হট কফি আমার খুব পছন্দের, তাই। ওকে। জাঙ্কুক রেস্টুরেন্টের ওয়েটারকে ডাকলো। হ্যাঁ স্যার, বলুন কি লাগবে? দুটো হট কফি। জি স্যার। আর কিছু লাগবে? না, এটাই। ওকে স্যার, একটু অপেক্ষা করুন, এক্ষুনি আপনাদের অর্ডারটা দিয়ে যাচ্ছি। বলে ওয়েটার চলে যায়। জাঙ্কুক কিন্তু কোল্ড কফি পছন্দ করে। যেহেতু তে হট কফির কথা বলেছে তাই জাঙ্কুকও তাই অর্ডার করেছে। তো মিস্তে, আপনাকে কি একটা পার্সোনাল কোয়েশ্চেন করতে পারি? কি কোয়েশ্চেন? আগে বলুন, উত্তর দেবেন? যদি উত্তর দেওয়ার মতো হয় তাহলে নিশ্চয়ই দেব। আপনার কি কোনো বয়ফ্রেন্ড আছে? আসলে স্যার, আমার পারিবারিক সমস্যার জন্য আমি ওইসব ব্যাপারে কোনোদিন ভাবার সময়ই পাইনি। ও আচ্ছা, তাহলে এখন যেহেতু আপনি চাকরি পেয়ে গেছেন এবং আপনার পারিবারিক সমস্যাও ধীরে ধীরে সমাধান হয়ে যাবে, তো এখন কি এই ব্যাপারে ইনভলভ হবেন? আমি এইসব ব্যাপারে এখনো কিছু ভাবতে চাই না। এরই মাঝে ওয়েটার ওদের অর্ডার নিয়ে চলে আসে এবং কফি খেয়ে তারা তাদের বাড়ি চলে যায়। জাঙ্কুকের বাবা মা এবং বোন ডাইনিং টেবিলে বসে ব্রেকফাস্ট করছিল। তখনই জাঙ্কুক অফিস যাওয়ার জন্য ড্রেস আপ হয়ে ডাইনিং এ এলো সবার সঙ্গে ব্রেকফাস্ট করার জন্য। তো জাঙ্কুক, শুনলাম তোমার নাকি নতুন পিএ এসেছে, তো সে কেমন কাজ করছে? আসলে জিহোপের শরীর তেমন ভালো নয়, তাই কেউ তাকে অফিসে যেতে দেয় না, যার কারণে জিহোপ অফিসের ব্যাপারেও তেমন কিছু জানতে পারে না। হ্যাঁ বাবা, আমার নতুন বিয়ে এসেছে, সে তার কাজে খুব সিনসিয়ার। ও, এটা তো খুব ভালো খবর। বাদ দাও তো এসব অফিসের আলোচনা, খেতে বসেছো, মনোযোগ দিয়ে খাও।
ওহ যিশু, আমার ছেলের সঙ্গে কি তেমন কথা বলার টাইম পাই? তো বাবা জাঙ্কুক, বয়স তো কম হলো না, এবার কি আমাদের দিকে বৌমার দর্শন করাবি না? হ্যাঁ দা ভাই, এবারে তুমি বিয়েটা করেই নাও। তা বাবা, তোর কি কাউকে পছন্দ আছে, না আমরা মেয়ে দেখব? না মা, তোমাদের দেখতে হবে না, আমার মেয়ে পছন্দ করা আছে। কে সেই মেয়ে দা ভাই, বলো না। যে আমার দা ভাই মিস্টার জিওন জাঙ্কুককে পাগল করেছে। এই তুই থামবি, শুধু ঘাট বকে। হ্যাঁ বাবা বল না, কে সেই মেয়ে? না মা, এখন নয়, পরে বলবো, আগে তো তাকে পটিয়ে নি। ও, তার মানে তুমি এখন আমার বৌদিকে কিছুই বলনি? না, কিন্তু খুব শীঘ্রই বলে দেব। ব্রেকফাস্ট করে জাঙ্কুক অফিসে চলে যায়। জাঙ্কুক অফিসে পৌঁছে গেছে, কিন্তু সে তেকে দেখতে পায় না। তেকে না দেখতে পেয়ে সে সুগাকে ডাকে। স্যার আমাকে ডাকছিলেন? হ্যাঁ, আসলে মিস তেকে তো দেখতে পাচ্ছি না, তাই আপনাকে ডাকলাম। মিস তেকে আজ অফিসে আসেননি? না স্যার, আসলে ওনার খুব শরীর অসুস্থ, তাই উনি আজ আসেননি। ও ঠিক আছে, তাহলে আপনি এখন আসতে পারেন। এরপর সুগা চলে গেল। জাঙ্কুক মনে মনে ভাবতে লাগলো, ও তাহলে তের শরীর অসুস্থ, ও ঠিক আছে তো, নাকি খুবই অসুস্থ? জাঙ্কুক এইসব ভাবতে ভাবতে নিজের কেবিন থেকে বেরিয়ে পড়ে। তখনই তার সাথে সুগার দেখা হয়। স্যার, আপনি কি কোথাও বেরোচ্ছেন? আমি কি ড্রাইভারকে গাড়ি বের করতে বলবো? না, তার কোনো দরকার নেই, আর আমার একটা কাজ আছে। এই বলে জাঙ্কুক নিজেই ড্রাইভ করে তেদের বাড়ির সামনে এসে উপস্থিত হয়। জাঙ্কুক বাড়ির কলিং বেল প্রেস করে এবং জিমিন এসে দরজা খুলে দেয়। কে আপনি? কাকে চাই? এটা কি মিস তের বাড়ি? হ্যাঁ, কিন্তু তখনই জিন বাইরে বেরিয়ে আসে। জিমিন, কে এসেছে রে? মা, ইনি দি ভাইয়ের খোঁজ করছেন। জিন জাঙ্কুককে উদ্দেশ্য করে বলে, তো বাবা তোমার তের সাথে দরকারটা কি? আসলে আন্টি, আমি তের বস হই। ও ক্ষমা করবেন স্যার, আমি আসলে আপনাকে চিনতে পারিনি। এ কি আন্টি, আপনি আমার থেকে বড়, আমার কাছে ক্ষমা চাইবেন না? স্যার আসুন, এখানে বসুন। জি সোফা দেখিয়ে বলে, আন্টি আপনি আমাকে স্যার বলবেন না, আপনি আমাকে জাঙ্কুক বলে ডাকতে পারেন। ঠিক আছে বাবা, তুমি একটু এখানে বসো, আমি এক্ষুনি আসছি। আসলে আন্টি তে কোথায়? ও আজ অফিসে এলো না তো? আর বলো না বাবা, মেয়েটা আমার কি জ্বরই না বাঁধিয়েছে। আন্টি, আমি কি একটু তের সাথে দেখা করতে পারি? অবশ্যই। জিমিন মা, যা তো জাঙ্কুককে তো দিদির রুমে নিয়ে যা। জিমিন জিনের কথা মতো তের রুমের দিকে রওনা দিল এবং জাঙ্কুকও জিমিনের পেছনে গেল। তে অঘুরে ঘুমাচ্ছে। জিমিন জাঙ্কুককে উদ্দেশ্য করে বলে, স্যার এটা দি ভাইয়ের রুম, আপনি যান, আর আমি দি ভাইকে ডেকে দিচ্ছি। না জিমিন, তেকে ডাকার দরকার নেই। এই বলে জাঙ্কুক তের রুমে প্রবেশ করলো এবং জিমিন মায়ের কাছে চলে গেল। জাঙ্কুক তের বিছানার পাশে একটা চেয়ারে বসলো আর তের দিকে তাকিয়ে মনে মনে বলছে, কি অবস্থা করেছো নিজের, একেবারে শুকিয়ে গেছো। তোমাকে এমন ভাবে দেখে আমার যে কি অবস্থা হচ্ছে আমি তোমাকে বোঝাতে পারবো না। আমার আর তোমাকে ছাড়া থাকা সম্ভব নয়। আমি রাতে ঠিকমতো ঘুমাতে পারি না, খাবার খেতে পারি না। যখনই চোখ বন্ধ করি তখনই তোমার মুখটা ভেসে ওঠে। জাঙ্কুক কথাগুলো তের হাত ধরে মনে মনে বলছিল। হঠাৎই জাঙ্কুক তের গালে একটা কিস করে দিল। জাঙ্কুক নিচে নেমে এলো। বাবা, তের সাথে কথা হয়েছে? না আন্টি, আমি ওকে বিরক্ত করতে চাইনি, তাই ওকে আর ডাকিনি। তাহলে বাবা বসো, আমি জলখাবার তৈরি করেছি, খেয়ে নাও। না আন্টি, আজ না, অন্য আরেকদিন আসবো। কিন্তু তা বললে কি করে হয়? তুমি এই প্রথমবার আমাদের বাড়িতে এলে আর কিছু না খেয়ে চলে যাবে? না আন্টি, আসলে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তাই এক্ষুনি বেরোতে হবে। এই বলে জাঙ্কুক সেখান থেকে চলে গেল। আজ অনেকদিন বাদে তে অফিসে এসেছে। এতদিন জাঙ্কুক তার কাজে ঠিকমতো মনোযোগ দিতে পারেনি। তে এসে দেখে জাঙ্কুক এখনো আসেনি, তাই তে তার জায়গায় বসে কাজ করতে থাকে। কিছুক্ষণ পর জাঙ্কুক কেবিনে প্রবেশ করে। তে জাঙ্কুককে দেখতে পেয়ে ছুটে এসে জাঙ্কুককে জড়িয়ে ধরে। তে কান্না করতে করতে বলে,
জানেন জানেন জাঙ্কুক, এই কদিন আপনাকে না দেখতে পেয়ে আমার কি অবস্থা হয়েছিল। এমনিতেই আমার শরীর অসুস্থ ছিল, তার উপরে এতদিন আপনাকে চোখের দেখাটুকুও দেখতে পাইনি। এই পাগলি মেয়ে, এখন কাঁদছো কেন? দেখো, এই তো আমি তো তোমার কাছেই আছি। তাহলে আমার অবস্থা একবার ভাবো। এমনিতেই তোমাকে দেখতে পাইনি, তার উপর তোমার এমন অবস্থায় কথা শুনে আমি যে কিভাবে ছিলাম সেটা একমাত্র আমিই জানি। আপনি আমাদের বাড়ি গিয়েছিলেন, কিন্তু আমাকে ডাকেননি কেন? তোমার শরীর অসুস্থতার মধ্যে আমি তোমার ঘুম ভাঙাতে চাইনি, তাই তোমাকে আর ডাকিনি। জাঙ্কুক তেয়ের চোখের জল মুছিয়ে দেয় এবং তেয়ের ঠোঁটের দিকে এগিয়ে যায়, যেটা জাঙ্কুককে খুবই টানছিল। হঠাৎ, স্যার, স্যার শুনতে পাচ্ছেন? স্যার, কি হলো আপনার? জাঙ্কুকের ধ্যান ভাঙলো। আসলে জাঙ্কুক এতক্ষণ সবই কল্পনা করছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু বললেন? আসলে স্যার, আমি আপনাকে অনেকক্ষণ ধরেই ডাকছিলাম, কিন্তু আপনি কোনো উত্তরই দেননি। সরি। তুমি স্টে। এখন আপনি কেমন আছেন? হ্যাঁ স্যার, এখন ভালো আছি। তারা যে যার জায়গায় বসে কাজ করতে লাগলো। হেই জাঙ্কুক, তুই সব কি ভাবছিলি? নিজের ইমোশনকে কন্ট্রোল করতে শেখ। এখন তো লাঞ্চ ব্রেক, চলো না আমরা একসাথে লাঞ্চ করি। কিন্তু ব্রাইট, কোনো কিন্তু না, তোমাকে আমার সাথে লাঞ্চ করতেই হবে। ওকে, চলো। তারা একসাথে বসে লাঞ্চ করছিল এবং খুব হাসাহাসি করছিল, যেটা সিসি ক্যামেরায় একজন দেখছিল এবং তেলে বেগুনে ফুলছিল। লাঞ্চ শেষ করার পর যখনই তে তার কেবিনে অর্থাৎ জাঙ্কুকের কেবিনে ঢুকলো, তখনই জাঙ্কুক তেকে দেয়ালের সাথে ফিন করে দেয়। আচমকা এমন হওয়ায় তে খুব ভয় পেয়ে যায়। জাঙ্কুক বলে, তোর সাহস কি করে হয় ওই ব্রাইটের সাথে কথা বলার? তুই কারোর সাথেই কথা বলতে পারবি না। স্যার, কি হয়েছে আপনার? আপনি এমন কেন করছেন? তুই আমার, জেনে রাখ, তুই শুধুই আমার। তোর অধিকার নেই কারোর সাথে কথা বলার, তুই শুধু আমার সাথে কথা বলবি। এই বলে জাঙ্কুক নিজের ঠোঁটটা তের ঠোঁটের সাথে জুড়ে দিল এবং খুব অ্যাগ্রেসিভ ভাবে কিস করতে থাকলো। জাঙ্কুক রাগের বশে জোরে জোরে তের ঠোঁটে কামড় দিতে থাকলো। তে যন্ত্রণায় জাঙ্কুককে ধাক্কা দিচ্ছে, কিন্তু জাঙ্কুক যেন তার নিজের হুঁশেই নেই। তে এই যন্ত্রণা না সহ্য করতে পেরে কান্না করে দেয়। এবার জাঙ্কুকের হুঁশ ফেরে এবং সে তেকে ছেড়ে দেয় আর কেবিন থেকে বেরিয়ে যায়। এদিকে তে কান্না করতে করতে মেঝেতে বসে পড়ে। জাঙ্কুক সেই যে গেছে আর কেবিনে আসেনি। তে তার ফোনে নিজেকে দেখে বলে, ও মা গো, কি অবস্থা হয়েছে আমার ঠোঁটটার, এবারে কি করে আমি বাইরে বেরোবো? আসলে তের ঠোঁটটা পুরোই ফুলে গেছে আর লাল হয়ে গেছে, তার সঙ্গে অসংখ্য কামড়ের দাগ তো আছেই। তখন জাঙ্কুক কেবিনে এসে তেকে একটা মাস্ক দেয়। তে সরি, আসলে আমি খুব দুঃখিত, আর এই মাস্কটা পরে নাও। তে জাঙ্কুকের সাথে কোনো কথাই বলে না, শুধুমাত্র মাস্কটা নিয়ে পরে নেয় আর দুজনেই অফিস থেকে বেরিয়ে যায়। তে মা, আয় খাবি আয়, অনেক রাত হয়েছে। মা, তুমি আমার খাবারটা দিয়ে দাও, আমি রুমে খাবো, কারণ অফিসের অনেক কাজ আছে। আসলে তের ঠোঁটের এমন অবস্থার জন্য তে মিথ্যে কথা বলল, যাতে তার মা আর বোন এ বিষয়ে কিছুই জানতে না পারে। তে, তুই মাস্ক পরেছিস কেন? আসলে আসলে মা, আমার না খুব ঠান্ডা লেগেছে, যাতে আমার কারণে তোমাদের কিছু না হয় এজন্যই মাস্ক পরেছি। ও, এই নে খাবারটা, আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস, বেশি রাত করিস না। ঠিক আছে মা। এই বলে তে খাবার নিয়ে নিজের রুমে চলে যায়। তে খাবার খেয়ে বিছানায় শুয়ে পড়ে এবং শুয়ে শুয়ে ভাবতে থাকে, স্যার আমার সাথে কেন এমন করলো এবং কেনই বা স্যার ওই কথাগুলো বলল। যেন মনে হয় আমি তার সবকিছু, কিন্তু এমনটা কিভাবে সম্ভব? কোথায় আমি আর কোথায় তিনি? আমি হলাম মাটি, তো উনি হলেন আকাশ। মাটি ও আকাশের কি কখনোই মিল হতে পারে? এইসব ভাবতে ভাবতে তে ঘুমিয়ে পড়ে। তে কাজ করছিল, তখনই জাঙ্কুক, তে তোমার সাথে আমার কথা আছে। তে জাঙ্কুকের কোনো কথারই রিপ্লাই দেয় না। তে, আমি জানি যে তুমি আমার উপর রাগ করেছো, বিশ্বাস করো তে,
আমি সত্যি ইচ্ছে করে কিছুই করতে চাইনি। আমি আপনার কোনো এক্সপ্লেনেশন শুনতে চাই না। কি বলবেন বলে ফেলুন। আসলেতে আমি জেলাসির কারণে এমন করে ফেলেছি। আই এম এক্সট্রিমলি সরি। জেলাসি? হোয়াট জেলাসি? আর আমি আপনার কে হই যে আপনি আমার সঙ্গে এমন করলেন? তে, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ তে। তে চুপ হয়ে যায়। তে, কিছু তো রিপ্লাই দাও। কি হলো তে? এভাবে চুপ করে থেকো না। তে কিছু না বলেই তার ব্যাগ নিয়ে অফিস থেকে বেরিয়ে গেল। এত তাড়াতাড়ি ঘটনাটা হলো যে জাঙ্কুক থ মেরে গেল। জাঙ্কুকদের বাড়িতে সবাই ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। তখনই জাঙ্কুক আসে। মা, আমি বিয়ে করব। তোদা ভাই, তুমি শেষ পর্যন্ত বৌদি ভাইকে প্রপোজ করেই ফেললে? আমি প্রপোজ করেছি, বাট মা, ও আমার কথা শুনছে না। তুই চিন্তা করিস না বাবা, আমরা থাকতে তোর কিসের চিন্তা? তো আমার বৌমাটার নামটা কি তুই বলবি? না আমরা ওদের বাড়িতে গিয়ে জানতে পারবো? ওর নাম তে, কিম তেইহাং। আমাদের অফিসে জব করে, আমার পিএ পোস্টে। তো এই ব্যাপার, বুঝেছি, সব বুঝেছি। জাঙ্কুকের পুরো পরিবার তেদের বাড়িতে চলে এসেছে এবং তারা ড্রয়িং রুমে বসে আছে। দিদি শুনুন, আমরা কোনো ঘুরি পেঁচিয়ে কথা না বলে সোজাসুজি মেন কথায় আসি। হ্যাঁ হ্যাঁ দিদি, বলুন না কি বলবেন। আসলে দিদি, আমরা চাই আমাদের জাঙ্কুকের জন্য আপনার বড় মেয়ে তের হাত। হ্যাঁ দিদি, আসলে আমাদের ছেলে ওকে খুব ভালোবাসে, তাই আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব ওদের বিয়েটা দিয়ে দিতে। এইভাবে কিছু কথার পর জিমিনকে আড়ালে নিয়ে গিয়ে বলল, জিমিন মা, যা তো তোর দিদিকে একটু সাজিয়ে নিচে নিয়ে আয় তো। ঠিক আছে মা, আমি আনছি। জিমিন তের রুমে চলে যায় এবং তেকে হালকা পাতলা সাজিয়ে নিচে নিয়ে আসে। তে জিমিনকে অনেক কিছুই জিজ্ঞাসা করে, কিন্তু জিমিন কোনো উত্তর দেয় না। ও শুধু বলে মা ওকে বলেছে, ব্যাস। তে নিচে এসে জাঙ্কুক ও তার পরিবারকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু কিছু বলে না। সবাই জাঙ্কুক ও তের বিয়ের ব্যাপারে অনেক কথা বলতে থাকে আর জিনও রাজি হয়ে যায় এই বিয়েতে। কথাবার্তার পর জাঙ্কুকের বাড়ির লোক সবাই চলে যায়। মা, আমি এই বিয়ে করতে পারবো না। কেন সোনা, কি হয়েছে? কেন বিয়ে করবি না? তুই কি অন্য কাউকে পছন্দ করিস? না মা, এমন কিছু না। আসলে মা, ওনাদের স্ট্যাটাস আর আমাদের স্ট্যাটাস কোনো মতেই ম্যাচ করে না। তো কি হয়েছে সোনা? জাঙ্কুকের মতো ছেলে আর হয় না, আর ওর পরিবারের লোকজনকে দেখলি কত মিশুকে। আসলে মা, তুমি বুঝছো না। আসলে একে অফিসের অনেকেই পছন্দ করে না, কারণ সবাই জাঙ্কুককে পেতে চায়, কিন্তু জাঙ্কুক তাদের কাউকেই পাত্তা দেয় না। অফিসের মেস স্টাফের মধ্যে জাঙ্কুক শুধু তের সাথেই এত ক্লোজ, তাই তারা জেলাসির কারণে তের পেছনে অনেক উল্টাপাল্টা কথা বলে। যেমন তে তার রূপের জালে জাঙ্কুককে ফাঁসিয়েছে, তে নাকি বামন হয়ে চাঁদের স্বপ্ন দেখছে ইত্যাদি। আসলে তে একদিন এইসব কথা শুনে ফেলেছিল, তাই জাঙ্কুককে ওর থেকে দূরে রাখতো। তে সমস্ত ঘটনাই তার মাকে খুলে বলে। মা শোন, তুই ওইসব কথায় কান দিস না। এখানে তো জাঙ্কুকের কোনো দোষ নেই, তাহলে তুই ওকে কষ্ট দিচ্ছিস কেন? ও তোকে সত্যিই অনেক ভালোবাসে। আমি ওর চোখে তোর জন্য পবিত্র একটা ভালোবাসা দেখেছি। শেষ পর্যন্ত তেকুকের বিয়েটা হয়ে গেল। আজ তেকুকের ফুলসজ্জা। তেকে জাঙ্কুকের রুমে বসানো হয়েছে। তে জাঙ্কুকের খাটে লাল বেনারসি পরে মাথায় ঘোমটা টেনে বসে আছে। তের মনের ভিতরটায় একসঙ্গে অনেক ধরনের অনুভূতি ঘুরপাক খাচ্ছে। কিছুক্ষণ পর জাঙ্কুক রুমে এসে দরজা লক করে দেয়। জাঙ্কুক তের সামনে বিছানায় বসে। আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, চাপে পড়ে এই বিয়েটা করেছো। তুমি বিছানায় শুয়ে পড়ো, আমি সোফাতে শুয়ে পড়বো। জাঙ্কুক বিছানা ছেড়ে উঠতে নিলেই তে ওর হাত চেপে ধরে। জাঙ্কুক তের দিকে তাকায়। কে বলেছে আপনাকে আমি চাপে পড়ে বিয়েটা করেছি? ওই ঘটনাটার পর তুমি তো আমার সাথে ঠিকমতো কথাও বলনি। তুমি তো আমাকে এখনো ক্ষমাও করতে পারোনি। আমি তো আপনাকে কবেই ক্ষমা করে দিয়েছি। এখানে ক্ষমা করার তো কোনো প্রশ্নই নেই, কারণ আমি তো কোনোদিন আপনার উপর রাগই করিনি, শুধু একটু অভিমান হয়েছিল। আমি এই বিয়েটা আমার মন থেকেই করেছি। সত্যিতে? তুমি সত্যি কথা বলছো?
সত্যি বলছি, একদম সত্যি। এই কথা শুনে জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে। তেও জাঙ্কুককে জড়িয়ে ধরে। আই লাভ ইউ তে, আই লাভ ইউ সো মাচ, আই লাভ ইউ টু জাঙ্কুক। জাঙ্কুক তেকে কোলে তুলে নেয় এবং তেকে বিছানায় শুইয়ে দেয়। জাঙ্কুক তার ঠোঁট তের গোলাপি ঠোঁটের সাথে মিশিয়ে দেয়। জাঙ্কুক তার হাত ক্রমশ তের কোমর থেকে সারা পিঠে বিচরণ করতে থাকে। এতে তে উত্তেজিত হয়ে জাঙ্কুকের পিঠ খামচে ধরে। কোনোভাবেই তারা একে অপরের ঠোঁট ছাড়তে নারাজ। এই অবস্থাতেই জাঙ্কুক তেকে কিস করতে করতে তার উপরে আজ সোহা হয়ে শুয়ে পড়ে। জাঙ্কুক তের মুখের দিকে তাকায়। আজ তেও জাঙ্কুককে নিজের করে পেতে চায়। জাঙ্কুক তার তেকে ভালোবাসার আদর দিয়ে ভরিয়ে দিতে থাকে। তেও চোখ বন্ধ করে তার ভালোবাসার মানুষের আদরগুলি উপভোগ করতে থাকে। জাঙ্কুক আস্তে আস্তে তার মুখটা তের কানের কাছে নিয়ে এসে বলে, ইউ নো হোয়াট বেবি। তে একটা জিজ্ঞাসাপূর্ণ দৃষ্টিতে তার দিকে তাকায়। তুমি কি জানো তোমার ঠোঁটটা সবচেয়ে বেশি কখন সুন্দর লাগে? তে দুদিকে মাথা নাড়ায়, যখন তোমার ঠোঁটে আমার ঠোঁট মিশে থাকে। জাঙ্কুকের এই কথা শুনে তে লজ্জায় আবার জাঙ্কুকের বুকেই মাথা লুকিয়ে ফেলে। তারপর জাঙ্কুক তার ভালোবাসা দিয়ে তেকে ভরিয়ে দিতে থাকে। রাতের পূর্ণিমার চাঁদ ও তাদের এই রুমটা তাদের এই দুষ্টু মিষ্টি ভালোবাসার সাক্ষী হয়ে রইল।